আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় রাশিয়া ও ইউক্রেন 1000 করে যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ। শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা বিনিময়ের তারিখ জানি, তবে এখনই তা প্রকাশ করব না। রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও এই বন্দি বিনিময়ের খবরটি নিশ্চিত করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে এই ধরনের বন্দি বিনিময় বিরল যোগাযোগ ও সহযোগিতার নিদর্শন। সর্বশেষ বন্দি বিনিময় হয়েছে গত 6 মে। সে সময় 205 জন বন্দির বিনিময়ে 205 জন বন্দীকে মুক্ত করে দেয় দুই দেশ। এর আগে 2024 সালে ইউক্রেন সব বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছিল, তবে রাশিয়া এখনও সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। ইউক্রেন জানায়, রাশিয়ার হাতে কতজন ইউক্রেনীয় বন্দী রয়েছে সেই তথ্য তারা প্রকাশ করে না। সপ্তাহের শুরুতে মস্কো শান্তি আলোচনার প্রস্তাব দিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তা গ্রহণ করেন এবং পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানান। তবে পুতিন নিজে না গিয়ে তার উপদেষ্টা মেদিনস্কিকে পাঠান। রুশ প্রতিনিধি দলে কিছু উপমন্ত্রী ও নিম্নপদস্থ কর্মকর্তা থাকলেও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সহ শীর্ষস্থানীয় কেউ ছিলেন না। ইউক্রেনীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান অ্যান্ড্রি ইয়ারমাক, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সিবিহা ও প্রতিরক্ষামন্ত্রী উমেরভ ছিলেন। তারা একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করেন। ইউক্রেন ও তার মিত্ররা 12 মে থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাশিয়া সেটিকে উপেক্ষা করেছে। ইউক্রেন চায় এই যুদ্ধবিরতি থেকেই শান্তি আলোচনার পথ খুলুক। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই আলোচনাকে 2022 সালের আলোচনার ধারাবাহিকতা হিসেবে দেখা উচিত এবং যুদ্ধের মূল কারণগুলো আলোচনায় আনা জরুরি। সাম্প্রতিক সংঘাতে ভারতই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল বলে আবারও জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার একথা জানিয়েছেন। এছাড়া যুদ্ধবিরতির পর দুই দেশ নিরপেক্ষ কোনো স্থানে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার গত 10 মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পেছনে যে নাটকীয় কূটনৈতিক অগ্রগতি ঘটেছিল তা নিয়ে কথা বলেছেন। মূলত এই যুদ্ধবিরতি ভারতের জনগণ, বিশেষ করে ভারতের যুদ্ধোন্মাদ মিডিয়াকে চমকে দিয়েছিল। ইসাক দার বলেছেন, এই যুদ্ধে পাকিস্তান নয় বরং ভারতই যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল। জিও নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইসাক দার বলেন, গত 10 মে পাকিস্তান ও ভারতের সেনাপ্রধানদের মধ্যে প্রথম যোগাযোগ হয়। এরপর 12 মে তাদের মধ্যে আবারও কথা হয় এবং 14 মে তৃতীয় দফার কথা হবে বলে ঠিক করা হয়। আবার আগামী 18 মে তারা ফের যোগাযোগ করবেন। তিনি বলেন, দুই পক্ষই স্পষ্ট বুঝেছে যুদ্ধবিরতি কার্যত শুরু হয়ে গেছে এবং তা বজায় থাকবে। এখন দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ধাপে ধাপে সেনা সরিয়ে পরিস্থিতি শান্তির দিকে ফিরিয়ে নেবেন। দার বলেন, এই সেনা প্রত্যাহার 3-4 দিন ধরে এক একটি ধাপে সম্পন্ন হবে। এ সময় তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, সিমলা চুক্তি অনুযায়ী পাকিস্তান ও ভারত সব ইস্যু দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধান করবে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা সেই চুক্তিতে সই করেছি এবং আমরা বরাবরই আলোচনার পক্ষপাতী। তিনি আরও বলেন, কার্গিল যুদ্ধের আগেও পরেও বহুবার আমরা দেখেছি ভারত দ্বিপক্ষীয় আলোচনার উপরই জোর দিয়েছে। আজকের বক্তব্যেও তা পরোক্ষভাবে স্পষ্ট। ফলে ভারতের পক্ষ থেকে আজ দ্বিপক্ষীয় আলোচনার ইঙ্গিত এসেছে। তিনি জানান, যুদ্ধবিরতির পর দুই দেশ নিরপেক্ষ কোনো স্থানে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। এখনও সেই নিরপেক্ষ স্থান ঠিক করা হয়নি। ইসরায়েলি সরকারের সঙ্গে যে কোনো আলোচনা শুরু করার আগে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। পাশাপাশি গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, এটি বিক্রির কোনো বস্তু নয়। শুক্রবার এই কথাগুলো স্পষ্টভাবে বলেছেন গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাবটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। সৌদি গণমাধ্যমে আল হাদাতকে উদ্ধৃত করে সাক্ষাৎকারে নাইম বলেন, গাজা ফিলিস্তিনের অংশ এবং এটা বিক্রির জন্য কোনো পণ্য নয়। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো আলোচনা শুরুর আগে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। আলোচনার আগে খাদ্য ও ঔষধ সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সম্প্রতি কাতারে এক ব্যবসায়িক সম্মেলনে ট্রাম্প আবারও তার গাজা রূপান্তর পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে এখন আর রক্ষা করার মতো কিছুই নেই। 2025 সালে ফেব্রুয়ারিতে তিনি এই পরিকল্পনার প্রথম উপস্থাপন করেন, যা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়ে। ফিলিস্তিনিরা, আরব দেশগুলো এবং জাতিসংঘ এই পরিকল্পনার বিরোধিতা করে সতর্ক করে দেয় যে এটি জাতিগত নির্মূলের দিকে নিয়ে যেতে পারে। ট্রাম্প এমনকি গাজার জনগণকে তাদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের প্রস্তাবও দিয়েছিলেন, যা মিশর, জর্ডান ও আন্তর্জাতিকভাবে সংস্থাগুলো তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। তার সাম্প্রতিক মন্তব্যে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের গাজা সংক্রান্ত অভিপ্রায় নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘণ্টায় নিহত হয়েছেন 115 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত 216 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, শুক্রবার গাজায় প্রতি 4 মিনিট পর পর একবার করে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। সংবাদ মাধ্যমটি বলছে, 2023 সালের অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয় সেই সময়ের তুলনায় এদিন বিমান হামলার তীব্রতা বেশি ছিল। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, 9টি বাড়ি ও তাঁবুতে মিসাইল হামলা চালানো হয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন, যারা উদ্ধার হওয়ার জন্য তাদের কাছে ফোন করেছিলেন। প্রায় 10 লাখ গাজাবাসীকে লিবিয়ায় স্থায়ীভাবে পুনর্বাসনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই প্রচেষ্টা সম্পর্কে অবগত 5 কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এই খবর জানিয়েছে। পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কে সরাসরি অবগত 3 কর্মকর্তা বলেছেন, গাজাবাসীদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার বিষয়ে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন প্রশাসন। লিবিয়ার শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলেও তারা দাবি করেন। 3 কর্মকর্তা আরও বলেন, ফিলিস্তিনিদের গ্রহণে সম্মত হওয়ার বিনিময়ে লিবিয়ার জব্দকৃত বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারে যুক্তরাষ্ট্র। 1 দশকেরও বেশি সময় আগে লিবিয়ার শত শত কোটি ডলার আটকে দেওয়া হয়, তবে দুপক্ষের মধ্যে এখনও চূড়ান্তভাবে সমঝোতা হয়নি বলে নিশ্চিত করেন ওই 3 ব্যক্তি। তারা দাবি করছেন, পুনর্বাসন পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে অবগত আছে ইসরায়েল। এনবিসির প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রয়োজনীয় অর্থ জোগান নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া পুরো বিষয়টি বাস্তবায়ন কবে নাগাদ হতে পারে সে বিষয়ে কোনো আভাস পাওয়া যায়নি প্রশাসনের কাছ থেকে। এই প্রতিবেদন তৈরির আগে একাধিকবার অনুরোধ সত্ত্বেও এনবিসির কাছে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ। তবে প্রতিবেদন প্রকাশের পর এক মার্কিন কর্মকর্তা অভিযোগ করেন, এনবিসির প্রতিবেদনের দাবিগুলো মোটেই সত্য নয়। তিনি বলেন, এই ধরনের কোনো পরিকল্পনা কার্যকর করার পরিস্থিতি নেই। বাস্তবতা ভিন্ন। এমন অর্থহীন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হয়নি। এর আগে ট্রাম্প গাজার বাসিন্দাদের জর্ডান, মিশর, মরক্কো ও সোমালিল্যান্ডে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু কোনো দেশই গাজাবাসীদের আশ্রয় দিতে রাজি হয়নি। নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করায় প্রস্তুত আছে ইরান, তবে ধমক দিয়ে ইরানকে টলানো যাবে না। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ পরামর্শক শেখমানি এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে শেখমানি বলেছেন, ইরান কথা দেবে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, ইউরেনিয়ামের মজুদ কমিয়ে ফেলবে এবং এটির মজুদ শুধুমাত্র বেসামরিক ব্যবহার পর্যন্ত সীমাবদ্ধ করবে, আর আন্তর্জাতিকভাবে এসব বিষয়ে তদারকি করা হবে। তবে এর বদলে ইরানের উপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাকে এনবিসির সাংবাদিক জিজ্ঞেস করেন, যদি যুক্তরাষ্ট্র আজই আপনাদের দাবি মেনে নেয় তাহলে পারমাণবিক চুক্তি করবেন কিনা। জবাবে খামেনির এই পরামর্শক বলেন, হ্যাঁ। তিনি জানান, যদি মার্কিনিরা তাদের কথা রাখে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে, তবে ইরানকে হুমকি ধামকি দিয়ে কিছু করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি এক অনুষ্ঠানে বলেন, ট্রাম্প মনে করেন তিনি মধ্যপ্রাচ্যে এসে উচ্চবাচ্য করবেন আর আমাদের ভীত করে দেবেন। আমাদের কাছে বিছানায় শুয়ে মৃত্যুর চেয়ে শহীদি মৃত্যু বেশি সুন্দর। ট্রাম্প আমাদের ভয় দেখাতে এসেছেন, আমরা কোনো ধমকের কাছে মাথা নত করব না। এদিকে ট্রাম্প বলে আসছেন, ইরান চুক্তি চাইলেও কখনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তবে ইরান জানিয়েছে তারা কখনো এই ধরনের অস্ত্র তৈরির চেষ্টাই চালায়নি। ট্রাম্প গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় জানিয়েছেন, তারা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার খুব কাছেই আছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, ইরান কখনোই পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না, কারণ এটি ইরানের জনগণের অধিকার। ইরান কখনোই এই নীতি থেকে সরে আসবে না। পারমাণবিক বোমা তৈরিতে দরকার হয় ইউরেনিয়াম। ইরান এখন যে পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা অস্ত্র তৈরির খুব কাছাকাছি বলে মনে করছেন পশ্চিমা বিশেষজ্ঞরা। তবে ইরান বলছে তারা এটিকে সবসময় শান্তিপূর্ণ কাজে লাগাবে। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে ফিলিস্তিনের জন্য 2 রাষ্ট্র সমাধান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী জুন মাসে। শুক্রবার আরব লীগের এক সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু। আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বাগদাদে 34তম আরব শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সম্মেলন 17 থেকে 20 জুন পর্যন্ত সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনে ঠিক কোন
তবে সম্মেলন ঠিক কোন স্থানে অনুষ্ঠিত হবে তা তিনি স্পষ্ট করেননি। হোসাম জাকিরের মতে, সম্মেলনের লক্ষ্য জাতিসংঘের পূর্ববর্তী একটি সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করা এবং দুই রাষ্ট্র সমাধান ত্বরান্বিত করা, পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে বাস্তবায়িত করার উপায় অনুসন্ধান করা। তিনি উল্লেখ করেন, সম্মেলনটি গুরুত্বপূর্ণ এবং ব্যাপক হবে কারণ এতে ফিলিস্তিন ইস্যুর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলো সহ সকল দিক থেকে আলোচনা করা হবে। তিনি আশা ব্যক্ত করেন যে কিছু দেশ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যার একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব থাকবে। গত এপ্রিল মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা দেন তার দেশ আগামী মাসগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।